হেই বন্ধুরা, এমন একটা লোক যার কাজ ছিল জেল থেকে পালানো। পৃথিবীর কোনো জেল নেই যে তাকে বন্দী করে রাখতে পারে, কিন্তু সেই লোকটি একবার এমন একটি জেলে বন্দী হয়েছিল যা থেকে পালানো একদম অসম্ভব। কি হয়েছিল তারপর? বন্ধুরা, আজকে যে মুভিটির গল্প আমি করব তার নাম হলো এসকেপ প্ল্যান। তো চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প। সিনেমার শুরুতেই আমরা রেকে দেখতে পাই। সে একটি জেলে বন্দী ছিল। জেল থেকে পালানোর জন্য সে একটি প্ল্যান করছিল। এই জেলের সব খাতারনাক কয়েদিরা থাকতো। একদিন ব্রেকের সময় সে একটি কয়েদির উপরে হামলা করে দেয়, আর জেল পুলিশ তাকে গ্রেপ্তার করে নেয়, আর সাজা হিসেবে তাকে আরেকটি আইসোলেশন চেম্বারে রেখে দেয়। রে সেই ঘরে থাকা সবকিছু মনোযোগ দিয়ে দেখছিল। রে দেখতে পাই ভিতরে একটি ক্যামেরা লাগানো রয়েছে, অর্থাৎ গার্ডরা তার উপরে নজর রেখেছে। এই সময় রে লক্ষ্য করে গার্ডরা একটা নির্দিষ্ট সময় পর পর তার কাছে আসতো। তার কাছে কোনো ঘড়ি ছিল না, কিন্তু সে মনে মনে কাউন্ট করে এই হিসাবটা করে নিচ্ছিল। রে টয়লেট পেপার আর আঠা দিয়ে কিছু গোল গোল করে নিচ্ছিল, আর এই সবই তার জেল থেকে পালানোর প্ল্যানের একটি পার্ট মাত্র। আজ রে জেল থেকে পালাবে। সে টাইম কাউন্ট করতে থাকে। এমন সময় বাইরে একটা গাড়ি ব্লাস্ট হয়, আর জেলের মধ্যে হুড়হুড়ি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে একটি ফায়ার ব্রিগেডের গাড়ি চলে আসে। একটু পরেই আমরা দেখতে পাই রে ফায়ার ফাইটারের ড্রেস পরে জেল থেকে বেরিয়ে গেছে। বাইরে রের পার্টনাররা রের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, আর রে আসতেই তাকে তারা গাড়িতে তুলে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে জেলের পুলিশরা তাদের পিছু নেয়। এখানে আমরা জানতে পারি ওই রের পার্টনাররাই গাড়িটাকে ব্লাস্ট করেছিল। কিছু দূর যাওয়ার পর তারা রেকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর রে পাশে থাকা একটি টেলিফোন বুথে গিয়ে ঢোকে, আর সেখান থেকেই একজনকে কল করে। বুথ থেকে বের হতেই পুলিশরা তাকে গ্রেপ্তার করে ফেলে। আর এমন সময় সেখানে একটি লোক চলে আসে। এই লোকটির নাম ছিল ক্লার্ক। সে পুলিশকে কিছু পেপার দেখায়, আর এর পরের সিন শিফট হয়ে যায়, আর আমরা দেখি রে আর ওই ক্লার্ক জেলের কোয়ার্টার রুমে বসে আছে। ক্লার্ক কোয়ার্টারকে জানায়, আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন কোম্পানি। আমাদের কাজ হলো জেলের লুপফল্ট খুঁজে বার করা, যাতে জেলের কোনো কয়েদি বার হয়ে না যেতে পারে। সে ডিল অনুযায়ী এতদিন এই জেলে ছিল, আর এর আগে সে প্রায় 14টি জেল থেকে পালিয়েছে। এসব শুনে কোয়ার্টার রেকে বলে, তুমি কিভাবে জেল থেকে পালান? এবার রে তার প্ল্যান বলতে শুরু করে। সে বলে, প্রতিদিন গার্ডরা আমাকে আইসোলেশন রুমে আটকে রেখে 7 মিনিটের জন্য স্মোকিং করতে জেলের বাইরে চলে যেত, আর এই 7 মিনিটের মধ্যেই আমাকে জেল থেকে পালাতে হতো। পালানোর জন্য আমার কাছে তেমন কিছুই ছিল না। টয়লেট পেপার আর আটা দিয়ে আমি কিছু গোল গোল বানিয়েছিলাম, আর প্রতিদিন সকালে ব্রেকফাস্টের জন্য আমার কাছে একটি দুধের প্যাকেট আসতো, যার উপরে একটি পাতলা প্লাস্টিকের লেবেল লাগানো থাকতো। আইসোলেশনের গেটের সামনে একটি লক লাগানো থাকতো, যেটা খুলতে গেলে 4 সংখ্যার একটি কোড দরকার হয়। কাগজের বলগুলো যেগুলো আটা লেগে শক্ত হয়ে গিয়েছিল, সুযোগ বুঝে আমি সেইগুলো গেটের পকেট লকের ফাঁকায় লাগিয়ে দেই। এরপর সেই প্লাস্টিকের লেবেলটা মেন লকের কিপ্যাডে লাগিয়ে দেই। পরের দিন গার্ড যখন লকের কিপ্যাড টাচ করে, তখন তার আঙুলের ছাপ ওই প্লাস্টিকের লেবেলে লেগে যায়, যার ফলে খুব সহজেই আমি গেটের পাসপোর্ট জেনে যাই। এরপর বুদ্ধি করে আমি গার্ডের কাছ থেকে ডেট আর টাইম জেনে নেই। একজন সিক্রেট লোকের সাহায্যে পালানোর ডেট আর টাইম আমি আমার টিমের কাছে জানিয়ে দেই। এরপর আসে পালানোর দিন। আমার চেম্বারের গার্ডরা যখন ব্রেকে যায়, ঠিক তখনই জেলের বাইরে একটা ব্লাস্ট হয়। আমি বুঝে যাই আমাকে হেল্প করতে আমার টিমের মেম্বাররা আমার জন্য বাইরে অপেক্ষা করছে। সময় নষ্ট না করে আমি পাসপোর্ট টিপে চেম্বার থেকে বেরিয়ে আসি। তারপর লুকিয়ে আমি সিসিটিভি রুমে গিয়ে আমার সিসিটিভির ফুটেজে একটি লুক বানিয়ে সেটা চালিয়ে দেয়, আর সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমি একটি ভেন্টিলেশন পাইপ দিয়ে ইমার্জেন্সি রুমে চলে যাই, যেখান থেকে একটি ফায়ার ফাইটারের ড্রেস পরে জেল থেকে বেরিয়ে যায়, আর দমকলের গাড়ির তলায় লুকিয়ে পড়ি। দমকল একটু পরেই সেখান থেকে চলে আসে, যেখানে গাড়িটা ব্লাস্ট হয়েছিল, আর এর পাশেই আমার টিমের গাড়ি দাঁড়িয়েছিল। আর সুযোগ বুঝে আমি সেই গাড়িতেই উঠে পড়ি, আর মাঝ রাস্তায় প্ল্যান অনুযায়ী ওরা আমাকে নামিয়ে দেয়। আর এরপর আমি টেলিফোন বুথে গিয়ে ক্লার্ককে ফোন করি, আর তোমরা আমাকে সেখান থেকে গ্রেফতার করে নাও। আর ক্লার্ক আমার কল পেয়ে সেখানে চলে আসে, আর প্রপার ডকুমেন্ট দেখিয়ে আমাকে তোমাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। রের মুখে এসব কথা শুনে কোয়ার্টনার অবাক হয়ে যায়। সে বুঝতে পারে জেলের কোথায় কোথায় লুপহোল রয়েছে। পরের দিন সকালে রে তার অফিসে বসেছিল, তখন সেখানে জেসিকা নামের একটি সিআই এর এজেন্ট আসে। সে তাকে একটি কাজ অফার করে। দুনিয়ার সবচেয়ে টাইট সিকিউরিটিওয়ালা জেলে ঢুকতে হবে, আর সেখান থেকে পালিয়ে আসতে হবে। ওই জেলের পৃথিবীর সবচেয়ে কুখ্যাত কয়েদিরা থাকে। তারা যদি কোনোভাবেই বেরিয়ে আসে, তাহলে পুরো পৃথিবী সর্বনাশ হয়ে যাবে। তাই তোমাকে ওইখানে গিয়ে দেখতে হবে জেলে কোনো লুপহোল আছে কিনা। আর এই কাজের জন্যই আমরা তোমাকে বেছে নিয়েছি, কারণ আমরা জানি তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। তোমাকে এই কাজের জন্য আমরা ডবল টাকা দেব, তবে আমাদের কিছু শর্ত আছে। এই জেলের লোকেশন তোমাকে বা তোমার টিমকে জানানো হবে না, কারণ ওটা একটা সিক্রেট জেল। তাছাড়া তোমাদের টিমের কেউ তোমাকে পালানোর জন্য সাহায্য করতে পারবে না। এসব দেখে সেখানে থাকা সব লোক রেকে এই কাজ করতে বারণ করে দেয়। তারা বলে, রের লোকেশন না জানা থাকলে যদি রে কোনোভাবে জেলের ভিতরে ফেসে যায়, তাহলে আমরা তাকে রেস্কিউ করতে পারবো না, আর এটা আমাদের ইনভেস্টিগেশন কোম্পানির নিয়মের মধ্যে পড়ে না। তখন ক্লার্ক রেকে রিকোয়েস্ট করে এই কাজ করতে। তখন রে এই কাজ করতে রাজি হয়ে যায়, যার কারণ সে চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত থাকতো। এরপরে রের একটি ফেক আইডি বানানো হয়। তার নতুন নাম দেওয়া হয় কোটক্স, অর্থাৎ সে এখন যে জেলে যাবে তাকে সবাই এই নামেই চিনবে। সেই আইডিতে শেষের 10 বছরের বিশ্বের যত বড় বড় আতঙ্কবাদী হামলা হয়েছে তার মাস্টার মাইন্ড হিসেবে রেকে চিহ্নিত করা হয়েছে। এরপর রের কলিকেরা বুদ্ধি করে রের হাতে একটি জিপিএস ট্র্যাকার ইনজেক্ট করে দেয়,
দেয়, যেটার সহজে তারা রের লোকেশন ট্র্যাক করতে পারবে। সেই সিআই এর এজেন্ট জেসিকা এটা করতে বারণ করেছিল, কিন্তু রের টিম মেম্বার সিকিউরিটির জন্য এই কাজটা করেছিল। এরপর রে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে একটি জায়গায় অপেক্ষা করতে থাকে। একটু পরেই সেখানে একটি কালো ভ্যান চলে আসে, আর রেকে একটি কালো মুখোশ পরা লোক কিডন্যাপ করে নিয়ে যায়। কিডন্যাপ ভ্যানে তুলে সেই লোকগুলো রের বডি চেক করে, আর তার হাতের মধ্যে থেকে সেই জিপিএস ট্র্যাকটা বার করে ফেলে, আর সেটাকে নষ্ট করে দেয়। আর সঙ্গে সঙ্গে রের কলিগরা রের লোকেশন হারিয়ে ফেলে। এর মধ্যেই সেই লোকগুলো রেকে একটি ইনজেকশন দিয়ে দেয়, আর রে অজ্ঞান হয়ে যায়। রের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে একটা কাঁচের বাক্সের মধ্যে রয়েছে। রে অবাক হয়ে যায়। সে তার চারপাশে তাকায়। সে দেখে যে ঠিক তার মতোই সেখানে অসংখ্য কাঁচের বাক্স রয়েছে, আর প্রত্যেকটা বাক্সের মধ্যে একটা করে কয়েদি রাখা হয়েছে। রে বুঝতে পারলো এটা একটি জেল, আর এখানেই সবাই সবার উপরে নজর রাখতে পারবে। রে ঘাবড়ে যায়, কিন্তু সে তার আশেপাশে থাকা সবকিছুই মনোযোগ দিয়ে দেখতে থাকে। সে দেখে যে এই বিশাল জেলের মধ্যে যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে সেগুলো মেশিনের মতো ঘুরে ঘুরে সবার উপরে নজর রাখছে। সেখানে থাকা সব গার্ডরা কালো ড্রেস পরেছিল, আর সবার মুখে কালো মাস্ক লাগানো রয়েছে, যাতে কোনো কয়েদি তাদেরকে চিনতে না পারে। রে খুব মনোযোগ দিয়ে এসবগুলো দেখছিল। সে বুঝে যায় এই জেল থেকে পালানো অসম্ভব, তাই সে জেলের ওয়ার্ডেনারের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ একমাত্র ওয়ার্ডেনারই এই জেল থেকে মুক্ত করতে পারবে। এখানে আপনাদেরকে জানিয়ে দেই, রেকে প্রতিটা জেলে পাঠানোর আগে তাকে সেই জেলের ওয়ার্ডেনারের নাম আর একটি এডুকেশন কোড বলে দেওয়া হতো। জেলের মধ্যে যদি কোনো সে বিপদে পড়ে তাহলে সেই ওয়ার্ডেনারের কাছে তার আসল পরিচয় আর এডুকেশন কোড বলে দিলে তাকে চিনতে পারবে এবং তাকে মুক্ত করে দেওয়া হবে। একটু পরে রেকে জেলের ওয়ার্ডেনারের কাছে নিয়ে যাওয়া হয়। রে তাকে বলে, তুমি নিশ্চয়ই ওয়ার্ডেনার মার্কস। ওয়ার্ডেনার হেসে বলে, আমার নাম হোপস, আর এই জেলে মার্কস নামের কোনো ওয়ার্ডেনার থাকে না। এটা শুনে রে অবাক হয়ে যায়। তখন সে হোপসকে তার এডুকেশন কোড বলে। হোপস এটা শুনে বলে, তুমি কি ভেবেছো তুমি আমাকে একটা এডুকেশন কোড বলবে আর আমি তোমাকে জেল থেকে মুক্তি করে দেবো? এটা কোনোভাবেই সম্ভব না। এখানে যারা একবার আসে তারা আর বেঁচে ফিরতে পারে না। সারা জীবন তাদের এই জেলে পড়ে মরতে হয়। তুমি খুব ভদ্রভাবে থেকো, নইলে তোমাদের মতো লোকেদের কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। এটা বলে হোপস সেখান থেকে বাইরে চলে যায়। ওদিকে রের হার্টস যে টিম মেম্বার ছিল সে রের লোকেশন খোঁজার চেষ্টা করছিল, কিন্তু সে রের লোকেশন কিছুতেই খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে দেখা যায় জেলের মধ্যে একটা সাইরেন বেজে উঠেছে, অর্থাৎ এখন কয়েদিদের ব্রেক টাইম। আর এই সময় তাদের সেলের গেট খুলে দেওয়া হয়। সব কয়েদিরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে একটি জায়গায় গিয়ে জড়ো হয়। রেও ঠিক সেই কাজ করে। আশেপাশে যা হচ্ছিল রে এইগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল। এমন সময় গার্ডরা সেখানে একটি কয়েদি নিয়ে আসে। জেলের নিয়ম ভাঙার জন্য তারা তাকে ব্যাপক মারধর করতে লাগে। রে দেখে এই কয়েদির মুখ দিয়ে রক্ত বার হয়ে গেছে, আর শেষে কয়েদি অজ্ঞান হয়ে যায়। এসব দেখে রে কিছুটা ভয় পেয়ে যায়। এমন সময় পিছন থেকে কিছু কয়েদি এসে রেকে বিরক্ত করতে থাকে। এই সময় রেও পাল্টা আক্রমণ করে দেয়, আর এক ঘুষিতে তার নাক ফাটিয়ে দেয়। দূর থেকে এবিল নামের এক কয়েদি তাকে লক্ষ্য করছিল। সে রের দিকে এগিয়ে আসে আর নিজের পরিচয় দেয়। এবিল বলে, তোমাকে কোথায় যেন আমি দেখেছি, তবে আমি ঠিক মনে করতে পারছি না। সে আরো বলে, আমি ভিক্টর নামের একজন ব্যক্তির হয়ে কাজ করতাম। ভিক্টরের সবচেয়ে ভালো একটি গুণ ছিল, সে বড় লোকদের কাছ থেকে বেআইনি টাকা চুরি করে গরিবদের মাঝে বিলিয়ে দিত। ভিক্টরকে কোথায় পাওয়া যাবে এই খবর শুধুমাত্র আমি জানতাম, তাই ভিক্টরের শত্রুরা তার লোকেশন জানার জন্য আমাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দিয়েছে আর এই জেলে পাঠিয়ে দিয়েছে, যাতে এই ওয়ার্ডেনারের ভয়ে আর অত্যাচারে ভিক্টরের লোকেশন বলে দেই। তবে আমি ঠিক করেছি যদি আমি মরেও যাই তবু আমি ভিক্টরের কোনো লোকেশন তাদেরকে বলবো না। রে বুঝতে পারছিল না এবিল এসব কথা তার সঙ্গে কেন বলছিল, তাই সে তাকে ইগনোর করে আর সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কেটে যাচ্ছিল। রে সবসময় জেলের মধ্যে থাকা সবকিছু সে খুব মন দিয়ে দেখতো। আসলে সে বুঝে গিয়েছিল এখান থেকেই তাকে নিজেই বের হবার পথ খুঁজে বার করতে হবে, তাই সে প্ল্যানিং করতে থাকে। এবিলও রের উপরে নজর রাখছিল। সে বুঝে গিয়েছিল যদি কেউ এই জেলে পালাতে সাহায্য করতে পারে সে হলো এই ব্যক্তি, তাই সে ব্রেকের সময় রের সঙ্গে কথা বলার চেষ্টা করত। ধীরে ধীরে এভিল আর রের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এভিল রেকে আরো কিছু কথা জানায়। সে বলে, এটা হলো একটা প্রাইভেট জেল, এখানে প্রচুর টাকার বিনিময়ে যে কেউ তার শত্রুকে গ্রেপ্তার করে এই জেলে পাঠাতে পারে। এমনকি 80% কয়েদি এখানে নির্দোষ, আর তাদেরকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে টাকা দিয়ে গ্রেপ্তার করে এই জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসব শুনে রে আরো বেশি চিন্তিত হয়ে যায়। এরকম একদিন এভিল রেকে বলে, এখান থেকে পালানোর জন্য আমি তোমাকে হেল্প করতে পারি, বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। রে তখন তাকে বলে, আমাকে আইসোলেশন চেম্বারে যেতে হবে। এটা বলতে না বলতেই ইভিল তার উপরে হামলা করে দেয়, আর রেও তার উপরে পাল্টা হামলা করে দেয়। এভাবেই তাদের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। ইভিল রেকে একটি ইশারা করে, আর একটু পরেই
গার্ডরা এসে তাদেরকে ধরে নিয়ে যায় আর তাদের দুজনকে আইসোলেশন ঘরে ঢুকিয়ে দেয়। রে বুঝতে পারে ইভিল তাকে আইসোলেশন ঘরে ঢোকানোর জন্যই ফাইটিং করেছিল। আইসোলেশন চেম্বারটি ছিল খাতারনাক, সেটার ভিতরে চারিদিকে সব হ্যালোজেন লাইট লাগানো ছিল। ইভিল আর রেদের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেই লাইট অন করে দেওয়া হয় আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই চেম্বারের টেম্পারেচার অনেক গুণ বেড়ে যায়। তারা যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু রে তার কাজ চালিয়ে যায়। সে দেখে চেম্বারের মেঝেতে একটি পাতলা প্লেট লাগানো আছে আর সেই প্লেটটা লাগানোর জন্যই স্ক্রু ব্যবহার করা হয়েছে। রে বুঝতে পারে যদি কোনোভাবেই এই স্ক্রু খোলা যায় তাহলে এখান থেকে হয়তো বেরোনো যাবে। এমন সময় হবস তাদের চেম্বার খুলে দেয়। রের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাই একজন ডাক্তার তার কাছে আসে আর তাকে চেক আপ করে। রে এই সময় তার কাছে সাহায্য চায়, কিন্তু সেই ডাক্তার তার কাছে কোনোভাবেই সাহায্য চাইতে বারণ করে দেয়। পরের দিন ব্রেকের সময় রে ইভেলের কাছে একটি সাহায্য চায়। রে বলে, আমাকে 3 ইঞ্চি চওড়া গোলাকার একটি পাতলা ধাতুর টুকরো লাগবে। যদি তুমি সেটা আমাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে এই জেল থেকে পালানোর সাহায্য করতে পারি। ইভিল রাজি হয়ে যায় আর একটা গার্ডের থেকে পারমিশন নিয়ে সে অর্ডানার হবসের সঙ্গে দেখা করতে চলে যায়। ইভিলকে এই জেলে কেন পাঠানো হয়েছে হবস সেটা ভালো করেই জানে, তাই সে ভিক্টর অর্থাৎ ইভিলের বসের লোকেশন জানতে চায়। ইভিল উত্তর না দিয়ে টপিক চেঞ্জ করতে থাকে। এটা দেখে হবস তাকে শাস্তি দেওয়ার অর্ডার দেয়। গার্ডরা তখন ইভিলকে মাটিতে ফেলে একটা জলের পাইপ তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয় আর জল ছেড়ে দেয়। ইভিলের মুখ থেকে পেটের মধ্যে জল ঢুকেই যাচ্ছিল। ইভিলও যন্ত্রণায় ছটফট করছিল, তার দম বন্ধ হয়ে যাচ্ছে দেখে হবস গার্ডদের থামতে বলে। এই সবের মধ্য দিয়ে ইভিল কায়দা করে সেখান থেকে একটি মেটালের টুকরো চুরি করে নেয়, অর্থাৎ সে এই কাজটা করার জন্যই হবসের সাথে দেখা করতে গিয়েছিল। বাইরে গিয়ে ইভিল রেকে এই মেটালের টুকরোটা দিয়ে দেয়। ইভিল জানতে চায় এটা দিয়ে সে কি করবে। রে তখন বলতে শুরু করে। সে বলে, আমার কাজ হলো নকল আইডি বানিয়ে জেলের মধ্যে ঢুকে তারপর জেলের মধ্যে থেকে জেলের লুপ ফল্ট খুঁজে বার করা এবং ফাইনালি জেল থেকে প্ল্যান করে পালিয়ে যাওয়া, যাতে কোনো কয়েদি জেল থেকে পালিয়ে যেতে না পারে। সেই জন্য জেল কর্মীরা আমাকে এই কাজে নিযুক্ত করত আর ডিল অনুযায়ী আমি যদি এই কাজে সফল হতাম তাহলে আমিও আমার এজেন্সিকে জেলের মালিকরা আমাদেরকে অনেক টাকা দিত। এই পর্যন্ত আমি 15টি জেল থেকে পালিয়েছি, কিন্তু এই জেল এতটাই সিকিউর যে এখান থেকে পালানো প্রায় অসম্ভব। আমার মনে হয় আমাকে কেউ প্ল্যান করে ফাঁসিয়েছে যাতে আমি কোনোদিন এখান থেকে পালিয়ে যেতে না পারি, আর সেটা হবস খুব ভালো করেই জানে। ইভিল এক মনে তার কথাগুলো শুনছিল। রে আরো বলে, তবে এখান থেকে পালানোর একটি পথ আমি পেয়েছি। জেলের ওয়েদারের একটি আর্দ্রতা আছে, অর্থাৎ এই জেল থেকে সমুদ্র অনেকটা কাছে রয়েছে। তাছাড়া জেলের কাছাকাছি নিশ্চয়ই কোনো বড় শহর রয়েছে, কারণ সময় মতো জেলের ক্লিন স্টাফ ও জেলের রেশনের জন্য প্রতিটা জেল শহরের কাছে বানানো হয়। সেই আইসোলেশন রুমের মেঝেতে কান পেতে আমি বুঝতে পেরেছি যে জেলের নিচে একটি বড় গর্ত রয়েছে, আর এই জেলের স্ট্রাকচার দেখে বোঝা যায় এখানকার সবকিছু অনেক উঁচু আর লম্বা। তাই চেম্বারের নিচেও যা রয়েছে তা চেম্বারের উপরেও তাই থাকবে। যদি আমি চেম্বারের নিচে নামতে পারি আর সেখান থেকে যদি আমি একটি রাস্তা খুঁজে না পাই তাহলে আমি উপরের দিকে গিয়ে ঠিক একটি রাস্তা খুঁজে বার করবই। এসব শুনে ইভিল বলে, তুমি আইসোলেশন চেম্বারে নামবে কি করে? রে বলে, চেম্বারের মেঝেতে একটি বড় প্লেট লাগানো রয়েছে, যেটা লাগানোর জন্য স্টিলের স্ক্রু ব্যবহার করা হয়েছে। তুমি আমাকে যে মেটালের টুকরোটি দিয়েছো সেটাকে আমি টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে আমার সাথেই নিয়ে যাব। আমি আইসোলেশন চেম্বারে যাব, সেখানে তারা হ্যালোজেন লাইট অন করে দিলে আমি সেই লাইটের আলোয় মেটালের টুকরো দিয়ে রিপ্লেশন করিয়ে স্ক্রুর মধ্যে ফেলবো। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টিল 3 সেন্টিমিটার বেড়ে যায়, ফলে স্ক্রু গরম হয়ে সেইগুলো বাইরে বেরিয়ে আসবে আর প্লেট খুলে যাবে। এরপর আমি সেখান থেকে নিচে নেমে যাব। রের প্ল্যান শুনে ইভিল অবাক হয়ে যায় আর তার বুদ্ধির প্রশংসা করে। রে তার কাছে আবারও একটি হেল্প চাই, বলে আমাদের আবারও আইসোলেশন চেম্বারে ঢুকতে হবে। ঠিক আগের মতন তারা সেখানে থাকা কয়েদির সঙ্গে মারপিট শুরু করে দেয় আর গার্ডরা সেই ইভিল রে আর সেই কয়েদিকে আলাদা আলাদা আইসোলেশন চেম্বারে ঢুকিয়ে দেয় আর হ্যালোজেন লাইট জ্বালিয়ে দেয়। রে তার প্ল্যানিং মতো প্রথমে একটি টলির পেপার দিয়ে ভিতরে থাকা একটি সিসি ক্যামেরা ঢেকে দেয়, তারপর সেই মেটালের টুকরো দিয়ে স্ক্রু গরম করে সেগুলোকে খুলে ফেলে আর সেখান থেকে নিচে নেমে যায়। এদিকে ইভিল রের কথা অনুযায়ী চিৎকার করে হোপসদের মাইন্ড ডাইভার্ট করতে থাকে যাতে হোপসরা দেরি করে আইসোলেশনের গেট খোলে আর রে আরো বেশি সময় পেয়ে যায়। এদিকে রে একটু সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। নিচের দিকে যাবার কোনো রাস্তা না পেয়ে রে এবার পাইপ দিয়ে উঠতে শুরু করে। এমন সময় তার গায়ে ধাক্কা লেগে একটা ইলেকট্রিক তার খুলে যায়, ফলে পাশে থাকা একটা পাইপ থেকে জল ঢুকতে শুরু করে। রে এদিকে নজর না দিয়ে উপরে উঠতে থাকে আর কিছুদূর পর সে একটি দরজা দেখতে পায়, যেটাকে ঘুরিয়ে ফেলতেই দরজা খুলে যায় আর রে আকাশ দেখতে পায়। বাইরে বেরিয়ে সে যা দেখে তা দেখে তার মাথা ঘুরে যায়। সে দেখে তার চারিদিকে শুধুই সমুদ্র আর জেলটা একটা বিশাল বড় জাহাজের মধ্যে বানানো হয়েছে। সে বুঝতেই পারছিল না জাহাজটা ঠিক কোন সমুদ্রের মধ্যে রয়েছে। এমন সময় রে দেখে জাহাজের ছাদে সিকিউরিটি গার্ড রয়েছে। সে তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ে, তবে তার নামার সময় পা ফসকে যায় আর সে জলের মধ্যে পড়ে যায়। এদিকে হোপস জানতে পারে যে জাহাজের ভিতরে জল ঢুকছে, তাই সে গার্ডদের অর্ডার দেয় আইসোলেশন চেম্বার খুলে
কয়েদিদের বার করতে। তবে লাকলি এর মধ্যেই রে ঠিক সময় তার চেম্বারে ফিরে আসতে পারে। এদিকে দেখা যায় রের কাজের জন্য যে টাকা পাওয়ার কথা ছিল সেই চেক ক্যান্সেল হয়ে গিয়েছে, অর্থাৎ রে আর কোনো টাকা পাবে না। আর এটা নিয়ে ইভিগেল আর ক্লাকের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। ক্লাক ইভিগেলকে অনেক কিছু বোঝায়, আর এসব শুনে ইভিগেল বুঝে যায় যে রেকে আসলে ক্লাক ফাঁসিয়েছে। অন্যদিকে হবস দেখতে পাই রের আইসোলেশন চেম্বারের স্ক্রু খোলা, ফলে সে রেকে সন্দেহ করতে শুরু করে। হবস তখন থেকে রের উপরে নজর রাখতে শুরু করে। এর মধ্যেই একদিন দেখা যায় হবস একজনের সঙ্গে ফোনে কথা বলছে, আর ফোনের অন্যদিকে ছিল ক্লাক। এখানেই পুরো বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। ক্লাক হবসকে জানায় প্রচুর টাকা খরচ করে এইসব প্রাইভেট জেল বানানো হয়, কিন্তু রে যে কোনো ভাবেই সেই সব জেল থেকে পালিয়ে যায়। ফলে জেল মালিকের কোন ক্লায়েন্ট আর বিশ্বাস করতে চায় না। সব জেলের বদনাম হচ্ছে, কারণ রে সব জেলের রুফফল্ট খুঁজে বার করে ফেলেছে। ফলে ক্লায়েন্টরা রেকে তোমার জেলে আটকে রাখতে অনেক টাকা দিয়েছে, তুমিও সেই টাকার ভাগ পাবে। তাই ও যাতে তোমার জেল থেকে পালাতে না পারে সেটার দায়িত্ব তোমার। এখানে আমরা বুঝতে পারি ক্লাক রেকে এই জেলে আসতে কেন এত রিকোয়েস্ট করছিল, আর সে নিজেই এই কাজের সাথে যুক্ত আছে। এদিকে রে ইভিলকে জানাই আমরা একটি সমুদ্রের মাঝখানে রয়েছি, আর এই জেলটা একটা জাহাজের মধ্যে বানানো হয়েছে। এখান থেকে যদি পালাতে চাও তাহলে আমাকে হেল্প করতে হবে। এদিকে হবস বুঝে যায় রে আর ইভিলের পালানোর পরিকল্পনা করছে, তাই সে রেকে টর্চার করার অর্ডার দেয়। গার্ডরা মাঝে মধ্যে এসেই রেকে খুব মারধর করত, যাতে সে এখান থেকে সমস্ত শক্তি হারিয়ে ফেলে, কিন্তু ইভিল তাকে সবসময় সাহস জোগাতে থাকে। এমনই একদিন রে হবসের সঙ্গে একটি ডিল হয়। রে বলে আমি ইভিলকে কনভিন্স করে তার থেকে তার বস ভিক্টরের লোকেশন এনে দেবো, এর বদলে আমাকে তুমি ছেড়ে দেবে। তুমি আমাকে এখানে আটকে রাখতে যে টাকা পাবে, ভিক্টরকে খুঁজে পেলে এর থেকে বেশি তুমি টাকা পাবে। হোবস শর্তে রাজি হয়ে যায়, আর রেও তার কাজে লেগে পড়ে। রে থেমে থাকে না, সেখান থেকে বেরোনোর জন্য প্ল্যানিং করতে থাকে। কাজের ফাঁকে সে সুযোগ বুঝে ইভিলের থেকে ভিক্টরের কথা জেনে নিত, আর সে মাঝে মধ্যে হবসের সঙ্গে দেখা করে ভিক্টরের ব্যাপারে অল্প অল্প সত্যি কথা এবং বাকিটা মিথ্যে বলে দিত, যাতে হবস তাকে সন্দেহ না করে। আর এরই মধ্যেই রে একটা পেন আর চশমা দিয়ে একটি দিক নির্দেশক যন্ত্র বানিয়ে ফেলে। জাহাজটা সমুদ্রের ঠিক কোন জায়গায় আছে সেটা জানার জন্য জেল থেকে বাইরে বেরিয়ে যেতে হবে, অর্থাৎ জাহাজে ছাদে যেতে হবে। আর এই কাজের জন্য তারা জাভেদ নামের একজন কয়েদিকে বেছে নেয়। জাভেদকে জেল থেকে পালানোর কথা বললে জাভেদও তাদের কথায় রাজি হয়ে যায়। প্ল্যান মতো প্রথমে জাভেদ হবসের সঙ্গে দেখা করে, আর তার সঙ্গে একটি ডিল করে। ডিল অনুযায়ী জাভেদকে হবস জাহাজের ছাদে নামাজ পড়তে দেবে, আর তার বদলে রে ও ইভিলের ব্যাপারে সব খবর এনে হবসকে দেবে। এখানে হবসের থেকে জাভেদ জানতে পারে যে তারই একজন শত্রু এই জেলে আটকে রাখতে তাকে প্রচুর টাকা দিয়েছে, তাই সে নির্দোষ হয়েও এই জেলে বন্দী আছে। এটা শুনে জাভেদের খুবই খারাপ লাগে। সেদিনই সন্ধ্যায় জাভেদ নামাজ পড়ার সময় গার্ডের চোখে ধুলো দিয়ে সে কম্পাসের সাহায্যে জাহাজের লোকেশন জেনে নেয়। রে এই লোকেশন থেকে জানতে পারে তারা মরক্কোর কাছে রয়েছে, তবে জাহাজটা সমুদ্রের এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাই সেখান থেকে তাদেরকে রেস্কিউ করার জন্য বাইরের থেকে কারো হেল্প দরকার। ইভিল বলে মরক্কোতে আমার একজন চেনা মানুষ আছে, তাকে যদি আমাদের লোকেশন পাঠাতে পারি তাহলে সে আমাদেরকে এখান থেকে রেস্কিউ করতে পারবে। নতুন প্ল্যানিং অনুযায়ী ইভিল রেকে ছুরি দিয়ে আঘাত করে, ফলে রেকে ডাক্তারের কাছে পাঠানো হয়। রে তখন ডাক্তারকে বিশ্বাস করে নিজের ব্যাপারে সব কথা বলে দেয়, আর ডাক্তারকে একটা বই পড়তে বলে যেটা হবসের কাছে ছিল। ডাক্তারও সুযোগ বুঝে সেই বইটি পড়ে ফেলে, আর রের কথা তার বিশ্বাস হয়ে যায়, কারণ সে জেনে যায় রে নিজেই এই বইটি লিখেছিল, আর রেকে ফাঁসানোর জন্যই তার সঙ্গে এইসব করা হচ্ছে। ডাক্তার এবার রেকে সাহায্য করতে রাজি হয়ে যায়। রে তখন জাহাজের লোকেশন, তারা জাহাজ থেকে কবে পালাবে আর দুটো অ্যাড্রেস তাকে দিয়ে দেয়, আর বলে ওই লোকেশনটি দুজনকে জানিয়ে দিও, কারণ রে জানতো ডাক্তারের কাছে কম্পিউটার ছিল। এদিকে জাভেদ হবসকে বলে দেয় ইভিলরা কবে এই জেল থেকে পালিয়ে যাবে আর তাদের পালানোর প্ল্যানিং কি হবে। হবস সেই মতো প্ল্যানিং করে রাখে যাতে সে হাতে নাতে ইভিলদেরকে গ্রেফতার করতে পারে। ওদিকে ডাক্তার গার্ডের চোখে ধুলো দিয়ে সেই লোকেশনগুলো আর পালানোর টাইম রের বন্ধুদেরকে পাঠিয়ে দেয়। এভাবেই সেই দিন হাজির হয় যেই দিন ইভিল আর রে জেল থেকে পালাবে। হবস দেখে সেই দিন ঠিক ব্রেকের সময় জাভেদ একজন কয়েদির উপরে হামলা করে দিয়েছে। দেখতে দেখতে কয়েদিরা একে অপরের উপর হামলা শুরু করে দেয়, কারণ এখানকার কয়েদিরা বেশ কয়েকটা গ্রুপে ভাগ করা ছিল। হবস বুঝে যায় যে জাভেদ যে প্ল্যানিং বলেছিল সেটা সম্পূর্ণ মিথ্যা, তাই সে গার্ডদের অ্যাকশন নিতে বলে, কিন্তু এরই মধ্যে গার্ডসের সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি কন্ট্রোল করতে তারা সেল পাঠাতে শুরু করে দেয়। রে আর ইভিলও ফাইটিং করতে করতে তাদের প্ল্যানিং মতো কাজ করতে থাকে। চারিদিকে হুড়োহুড়ি শুরু হয়ে যায়, আর এই সুযোগ বুঝে রে ইভিল আর জাভেদ উপরে উঠে যায়। সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে দেখে হবস কয়েদিদের উপর ওপেন ফায়ার করার অর্ডার দিয়ে দেয়, আর কিছু গার্ডের ইভিলদের পিছু লাগিয়ে দেয়। এই ইভিলরা কয়েকজন গার্ডকে মেরে তাদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয়, আর দুই পক্ষের মধ্যে গুলি চলতে থাকে। রে প্রথমে তাদের রাস্তায় থাকা সমস্ত সিসি ক্যামেরাগুলি ভেঙে ফেলে, ফলে হবস তাদের উপরে নজর রাখতে পারে না। তবে সে হার মানে না, আর গার্ডের সঙ্গে ওয়াকি টকি দিয়ে রেদের আপডেট নিতে থাকে আর তাদের ইনস্ট্রাকশন দিতে থাকে। এমন সময় তারা দেখে যে জাভেদের পেটে গুলি লেগেছে, আর সে গুরুতরভাবে জখম হয়ে গেছে। সে আর চলতে পারছে
পারছে না। এদিকে হবসও জেল থেকে বেরোনোর সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। ইভিল বুঝতে পারছিল না তারা এখন কি করবে আর কি করে এখান থেকে পালাবে। রে জানায় এখান থেকে পালানোর আরেকটি রাস্তা আছে, কিন্তু জাভেদকে তারা তাদের সঙ্গে নিয়ে যেতে পারবে না। জাভেদ তাদের এই কাজে অনেক হেল্প করেছে, তাই তাদের জাভেদকে এইভাবে ফেলে যেতে তাদেরও খুব খারাপ লাগছিল, কিন্তু তাদের হাতে আর কোনো অপশন ছিল না, কারণ তাদের হাতের সময় খুবই কম ছিল। জাভেদ এটা বুঝতে পারে, তাই তাদের কাছ থেকে একটি বন্দুক চেয়ে নেয় আর দ্রুত তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। ইভিল আর রে জাভেদের কাছ থেকে বিদায় নেয়। তাদের প্ল্যানিং মতো দুইজন দুই দিকে চলে যায়। কিছুক্ষণ পর জাভেদের কাছে গার্ডরা আসে আর তাকে চারিদিক থেকে শুট করতে শুরু করে দেয়। জাভেদও একজন ফাইটারের মতো তাদের সঙ্গে বন্দুক দিয়ে লড়াই করতে থাকে, আর এইভাবে জাভেদ তার মৃত্যুর শেষ পর্যন্ত তাদের সঙ্গে লড়াই করতে থাকে। ওদিকে রে ইঞ্জিন রুমে ঢুকে পড়ে। সেখানে থাকা একজন গার্ডের সঙ্গে তাদের বেশ কিছুক্ষণ লড়াই চলতে থাকে, আর ফাইনালি রে তাকে মেরে ফেলে। এরপর রে জাহাজের সব গেট খুলে দেয় আর সেখানে থাকা ইঞ্জিন অফ করে দেয়, ফলে জাহাজে থাকা সব ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যায়। আর এই সুযোগে ইভিল গেট খুলে জাহাজের ছাদে চলে যায়। তবে হবসও এই খবর পেয়ে যায়, তাই সে জাহাজের গেট আবারও আটকে দেয়। ওদিকে ইভিল দেখে তাদের জন্য একটি হেলিকপ্টার অপেক্ষা করছে, আর তার মধ্যে মেশিন গান সেট করা রয়েছে। ছাদে থাকা গার্ডরা সেটা দেখতে পেয়ে ইভিল সেই হেলিকপ্টারের উপর ফায়ার করতে থাকে। ইভিল কোন রকম নিজেকে বাঁচিয়ে সেই হেলিকপ্টারে উঠে পড়ে আর পাল্টা ফায়ারিং করতে শুরু করে। যেসব গেট বন্ধ করে দেওয়ার পরেও রে কোথাও নেই, আর তার একটা সন্দেহ হয়। সে দৌড়ে ইঞ্জিন রুমে চলে যায়। আসলে রে জাহাজে থাকা একটি ফ্ল্যাশিং ট্যাঙ্কের মধ্যে ঢুকেছিল। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্যাঙ্কের মধ্যে জল জমা হতো, আর সময় হলে সেটার গেট খুলে যেত আর সব জল সমুদ্রের মধ্যে চলে যেত। রে সেখানে টাইমার সেট করে দিয়েছিল, তবে হবস সেটাকে অফ করার আগেই ট্যাঙ্কের জল ফ্ল্যাশ হয়ে যায় আর রে সেই জলের মধ্য দিয়ে সমুদ্রের ভিতরে গিয়ে পড়ে। ইভিল রেকে সমুদ্রের মধ্যে দেখতে পেয়ে তার দিকে দড়ি দিয়ে বানানো একটি মই ফেলে দেয়। রে সেটা বেয়ে উপরে উঠতে থাকে, আর এরই মধ্যে জাহাজের ছাদে হবসরা চলে আসে আর গুলি করে সেই মইটা প্রায় ছিঁড়ে দেয়। এরই মধ্যে একটি গুলি ইভিলের হাতে গিয়ে লাগে। রে হার মানে না, সে বুদ্ধি করে জাহাজের ছাদে থাকা পেট্রোলের ড্রামে গুলি করে, ফলে ড্রাম ফেটে পেট্রোল চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর সে আরেকটা গুলি করে, ফলে জাহাজের সেই সেকশনটি ব্লাস্ট হয়ে যায় আর আগুন লেগে যায়। হবসও সেই আগুনে জ্বলে পড়ে মারা যায়। ইভিল ও রে সেই হেলিকপ্টার করে মরক্কো সিপিতে চলে আসে। একটু পর সেখানে জেসিকা চলে আসে। রে অবাক হয়ে যায়। ইভিল হলো আসলে ভিক্টর, আর জেসিকা ভিক্টরের মেয়ে। জেসিকা তার বাবাকে রেস্কিউ করার জন্যই রেকে এই জেলে পাঠিয়েছিল। জেলে রেকে আসলে যে নামে জানতো সেটা ছিল একটি কোড নাম, আর এটা শুনতেই ইভিল বুঝে গিয়েছিল যে রেকে তার রেস্কিউ করার জন্যই পাঠানো হয়েছিল, তাই সে সবসময় রেকে হেল্প করতে চাইছিল। এরপর ইভিল আর জেসিকা চলে যায়। রে বুঝে যায় তাকে ইউজ করা হয়েছে, কিন্তু সে মাইন্ড করে না, কারণ সে জেল থেকে পালানো পছন্দ করত, আর এটাই তার নেশা আর পেশা ছিল। রে তার অফিসে ফিরে আসে। এখানে এসেই ইভিগেলের সাথে তার দেখা হয়, আর সে তাকে সবকিছু ইনফরমেশন দিয়ে দেয়। ইভিগেল বলে, তোমার যখন কোনো খবর পাচ্ছিলাম না, তখন আমি একটা ইনভেস্টিগেশন করতে শুরু করি আর জানতে পারি ক্লার্ক হবসের সঙ্গে একটি ডিল করে তোমাকে ওই জেলে পাঠিয়েছিল। পরে জানতে পারি ক্লার্ক ওই জেলের সিও হয়ে গেছে, আর সে ওই জেল থেকে প্রতি মাসে $5 মিলিয়ন পাবে। নিজের জেলে যাতে কোনো রকম বদনাম না হয়, তাই ক্লার্ক তোমাকে ওই জেলে পাঠায় আর তোমাকে সারা জীবন আটকে রাখার প্ল্যানিং করে। হেলিকপ্টারে থাকা সিকিউরিটি ফোর্স এই সিক্রেট জেলের খবর সিআইএ এর এজেন্টদের জানিয়ে দেয়, ফলে পুলিশ এরই মধ্যে ওই জেলের শাটডাউন করে দেয়। আর এই খবর পেয়ে ক্লার্ক পালিয়ে বেড়াচ্ছে। এদিকে আমরা ক্লার্ককে দেখতে পাই। সে একটা হোটেল থেকে বেরিয়ে তার গাড়িতে উঠে পড়ে। এমন সময় তার পাশে সিটে লুকিয়ে থাকা হার্টস তার মুখে ফ্লোরামযুক্ত কাপড় তার মুখে চেপে ধরে, আর ক্লার্ক বেহুশ হয়ে পড়ে। ক্লার্কের যখন ঘুম ভাঙে, তখন তার নিজেকে তার গাড়ির মধ্যে বন্দী অবস্থায় পায়। সে দরজা খুলতে চায়, কিন্তু দরজা খুলতে পারে না। সে বুঝে যায় যে তার পাপের সাজা তাকে দেওয়া হয়েছে। সে নিশ্চয়ই কোথাও বন্দী হয়ে আছে। হেল্পের জন্য সে চিৎকার করতে থাকে, কিন্তু তার ডাক কেউ শুনতে পায় না, কারণ তার গাড়িটা এমন একটা কন্টেনারের মধ্যে আটকানো রয়েছে। সেই জাহাজে এরকম অনেক কন্টেনার রাখা হয়েছে, আর জাহাজটা একটা অজানা সমুদ্রের মাঝখানে রয়েছে। আর এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে